আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, দীর্ঘদিন পরে আবারও আপনাদের মাঝে একটি আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমি আলোচনা করব ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকার অযাচিত এবং অমানবিক যে আক্রমণ। তারা কি আক্রমণ করেছে? তারা আক্রমণ করেছে একটা শিশু বালিকা বিদ্যালয়, যেখানে শুধু শিশুই ছিল 161 জন শিশু, অর্থাৎ কন্যা শিশু, যার স্কুলে কোমলমতি শিশু ছিল, তাদের উপরে আক্রমণ করেছে। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনি খালি একবার ভাবুন, যেখানে বাচ্চারা পড়াশোনা করতে গিয়েছে, যেটা একটা নিরাপদ স্থান ছিল, সেখানে তারা আক্রমণ করে 160 জন বা 100 এর প্লাস শিশুকে তারা সাথে সাথে হত্যা করেছে। এই নরখাদকগুলো আবার তারা সমগ্র বিশ্বকে মানবাধিকার বোঝায়, জানায় যে কোনটা মানবাধিকার, কোনটা কি। এই যে তারা এই ইরানি ছোট ছোট শিশুদের উপর বোমা নিক্ষেপ করেছে, বিমান হামলা করেছে, এটা কি হবে? এটা কি? এই জিনিসটা তাদেরকে বুঝাবে কে? এখন তাদেরকে বুঝাইতে পারতাম যদি আমাদের কাছে সেই পরিমাণে সেই ক্ষমতা থাকতো। তাদেরকে, যারা অস্ত্রের ভাষায় কথা বলে, তাদেরকে কিন্তু অস্ত্রের ভাষায় কথা বলতে হবে তাদের সাথে। আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি যখন মেশিনপত্র নিয়ে কাজ করবেন, তখন কিন্তু আপনি তার সাথে মুখে কথা বললে সে বুঝবে না। মেশিন যেমন, তার সাথে সেই ভাষায় কথা বলতে হবে। তার সাথে হাতুড়ের ভাষা, হাতুড়ি দিয়ে কথা বলতে হবে। কুকুর যেমন, তার সাথে কিন্তু আপনি ঠিক ওই ভাষায় কথা বলতে হবে, অর্থাৎ মুগুরের মাধ্যমে কথা বলতে হবে। গ্রামের ভাষায় বলে যেমন কুকুর তেমন মুগুর, সেই ভাষায় আপনাকে কথা বলতে হবে। ইসরায়েল এবং আমেরিকা হচ্ছে সেই কোয়ালিটির, তাদেরকে আপনি সবসময় অস্ত্রের ভাষায় কথা বলতে হবে। তাদেরকে আপনি ভদ্র ভাষায় কথা বললে তারা আপনার সাথে, আপনার কথায় কান দিবে না, কর্ণপাত করবে না, আপনার কথায় তারা মানে কোনো কিছুই হবে না। তারা শুধু একটা ভাষায় বোঝে, সেটা হচ্ছে অস্ত্রের ভাষা। আমি যেটা বলতে চাচ্ছি আজকের আলোচনা, যে বাংলাদেশে যে তেলের ক্রাইসিস এবং ভবিষ্যতে কি হতে পারে, এবং ইরানের যেই বড় বড় লিডাররা ছিলেন, তারা কি আদতেই মানে নিহত হয়েছেন কিনা, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব আর কি। দেখি আপনাদের সাথে আমার মিলে কিনা, বা আমার আলোচনার সাথে আপনাদের আলোচনা মিলে কিনা। তো আমি কিন্তু শুধু এই প্রাকৃতিক দৃশ্যটা ধারণ করছি এই জন্যই যে আপনাদেরকে আমি আলোচনার কথা বলার সাথে সাথে আমাদের এলাকার যে প্রাকৃতিক দৃশ্যটা আছে সেটাই দেখাচ্ছি। কেননা এই ভিডিওটা হয়তো বা আপনারা ঢাকা, চট্টগ্রাম, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহির থেকে দেখছেন, কিন্তু এই সেই নির্মল পরিবেশ কিন্তু আপনারা কোথাও দেখতে পাবেন না। এটা হচ্ছে আমার জন্মভূমি, এটা হচ্ছে মেঘনা উপজেলা, কুমিল্লা জেলার একটা ছোট্ট উপজেলা। সেই উপজেলার একটি ছোট্ট গ্রাম, নাম হচ্ছে কাশীপুর। আপনারা চাইলে আমার এই গ্রামে ভিজিট করতে পারেন, বেড়াতে আসতে পারেন। আর বেড়াতে আসলে আপনারা আমার বাড়িতে থাকবেন, সেটা আপনাদের মেহমানদারি করবো, ইনশাআল্লাহ আসবেন। তো আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে, আমি কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করি আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার আক্রমণে কিন্তু তিনি নিহত হননি, তিনি এখনও জীবিত আছেন। যদিও সেটা আপনারা অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন, দ্বিমত পোষণ করা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। এখন আমি বলছি কেন যে তিনি নিহত হননি। প্রথম কথা হলো, এটা কিন্তু আমি যেভাবেই বুঝি যে আমেরিকা যে কোনো মুহূর্তে, আমেরিকার যিনি প্রধান লিডার ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনির উপর তারা আক্রমণ করতে পারে। কেননা এইটাই হচ্ছে তাদের মূল কৌশল, যে তারাই প্রথমে কি করবে, প্রধান লিডার যারা থাকে তাদের উপর আক্রমণ করে তাদেরকে তারা সরিয়ে দেয়, যেন ওই রাষ্ট্রের শাসন কাঠামো ভেঙে পড়ে। এটা কিন্তু আমিও জানি, আপনিও জানেন, আমেরিকাও জানে, ইরানও জানে। কিন্তু তারপরে ইরান কি আপনার কাছে মনে হয় যে আয়াতুল্লাহ আলী খামেনিকে সেফে রাখবে না, নিরাপদে রাখবে না, যে তিনি তার বাসভবনে সবসময় অবস্থান করবেন, এমন কিছু?
না। আমি মনে করি যে তিনি, যেহেতু তার বয়স হয়েছে, এই জন্য তিনি নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন, অর্থাৎ তিনি ক্ষমতা থেকে ইস্তফা দিয়েছেন, তিনি ক্ষমতা থেকে দূরে সরে গিয়েছেন। আরেকজন নতুন নেতৃত্ব তিনি সামনে নিয়ে আসতে চেয়েছেন, বার্ধক্যজনিত কারণে তাকে এভাবেই যেতে হতো। অর্থাৎ তিনি বার্ধক্যজনিত কারণে, আপনার যেটা বলতে চাচ্ছি, তিনি এভাবেই তার সময় শেষ হয়ে আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে ইরানিদের যেই কৌশল, যে জ্ঞান, সেই জ্ঞান তারা প্রপারলি ইউজ করেছে, ব্যবহার করেছে। তিনি বুঝতে পারছেন যে এখন আমার বয়স মোটামুটি ফুরিয়ে আসছে, এখন আমাকে এভাবেই চলে যেতে হবে। এর আগেই যদি আমি এমন একটা পাইপলাইন তৈরি করে যেতে পারি, আমার পরবর্তীতে আরেকটা নতুন লিডার তৈরি করে যেতে পারি, তাহলে এই যে আপনার শাসন কাঠামো, সেটা কিন্তু আর নষ্ট হবে না। আপনারা অনেকেই অবগত আছেন যারা এই ভিডিওগুলো দেখেন। আমি জানি আপনারা অনেক জ্ঞানী, আপনারা অনেক বেশি তথ্য রাখেন, বিশ্ব সম্পর্কে আপনাদের অনেক বেশি জ্ঞান, তাই আপনারা এই ধরনের ভিডিওগুলো দেখেন আর কি। যারা আপনার আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আলোচনা করে, আপনারা এই ভিডিওগুলো এই জন্যই দেখেন। আপনারা যে আলোচনা করছে, আপনারা কিন্তু কোনো অংশেই তার চেয়ে কম জানেন না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি কিন্তু আমেরিকার আক্রমণে কী হননি, নিহত হননি। তিনি তার অবস্থান থেকে, তার দায়িত্ব থেকে তিনি ইস্তফা নিয়েছেন, তিনি চলে গেছেন। নতুন নেতৃত্বকে তিনি নিয়ে আসছেন যেন শাসন কাঠামো ঠিক থাকে। এখন আমেরিকা আপনার বোমা নিক্ষেপ করেছে, সব কিছু ঠিক আছে। এখন আমেরিকা মনে করছে যদি আমরা ইরানের এই নেতাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারি, তার নেতৃত্ব স্থান শূন্য করে দিতে পারি, তাহলে ইরান তাদের অবস্থান থেকে দূরে সরে যাবে। কিন্তু ইরান সম্পর্কে তাদের আসলে যেই অ্যানালাইসিস বা গবেষণা বলেন, রিসার্চ যাই বলি না কেন, সেটা কিন্তু আসলে খুবই কম। ইরান কিন্তু কোনো দেশ নয়, এটা আপনাদের আমাদের সকলের জানা উচিত। ইরান কোনো দেশ নয়, ইরান হচ্ছে একটা সভ্যতা। এটা আমরা হয়তো অন্যভাবে নিচ্ছি আর কি। ইরান কোনো, আমি আবারও বলছি, ইরান কোনো দেশ নয়, ইরান হচ্ছে একটা সভ্যতা। এই সভ্যতা কিন্তু একদিনের নয়, এই সভ্যতা হচ্ছে হাজার 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 বছর পুরনো, প্রায় 5,000 বছরের পুরনো সভ্যতা হচ্ছে এই ইরান। ঠিক আছে, আমরা তো জানি যে সাইরাস সম্পর্কে আমরা জানি। ঠিক, এই সাইরাস, যিনি দ্য গ্রেট সাইরাস, ওনার বাড়ি হচ্ছে পারস্য বা ইরানে। তারা সেই থেকেই তারা বিশ্বে পরাশক্তি হিসেবে ছিল। ওই একবার আলেকজান্ডার, যাকে আলেকজান্ডার দ্য গ্রেট বলে আর কি, আসলে এই আলেকজান্ডার, এই ডাকাত আলেকজান্ডার আপনার ইরানকে আক্রমণ করেছিল এবং কিছুদিন তিনি সেখানে অবস্থান করেছিলেন, ডাকাত আলেকজান্ডার। তারপরে কিন্তু আপনার ইরান আবার তার সেই পুরনো গৌরব ফিরিয়ে নিয়ে আসছে। এই আলেকজান্ডার থেকে শুরু করে এইগুলা সব একদম ইউরোপ একদম উত্তর, অর্থাৎ আটলান্টিকের পার পর্যন্ত কিন্তু ইরানি বা পার্সিয়ান যেই রাজত্ব তিনি কায়েম করেছিলেন ইরানিরা। তো সেই ইরানকে আপনি জাস্ট তুড়ি মেরে উড়িয়ে দিবেন, এটা কিন্তু হবে না। ইরান হচ্ছে গভীর জলের মাছ, তাদের পরিকল্পনা কিন্তু অনেক গভীর। তো আমি বলতে চাচ্ছি যে আয়াতুল্লাহ আলী খামেনিকে তারা হত্যা করতে পারেনি, তিনি তার দায়িত্ব থেকে নিজ থেকেই অবসরে গিয়েছেন। নতুন নেতৃত্ব আসার জন্য, নতুন ডাইনামিক নেতৃত্ব আসবে, তাদের কাছ থেকে নতুন নতুন কৌশল আসবে। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি অনেক বিজ্ঞ একজন ব্যক্তি, তিনি তো অবশ্যই উপদেষ্টা হিসেবে থাকবেন। তিনি লোকের, অর্থাৎ লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছেন, অর্থাৎ তিনি আর ক্যামেরার সামনে আসবেন না, তিনি কোনো রাজনৈতিক ফাংশনে তাকে আর দেখা যাবে না, তিনি এখান থেকে চলে গিয়েছেন। আর এই আইওয়াশটা করা হয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে, তারা যেখানে বোমা নিক্ষেপ করেছে। আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরান সরকার বলেছে যে আমাদের নেতাকে তারা হত্যা করেছে। এতে করে কী হয়েছে, ইরান
যে তারা বৈধভাবে এখন যে কোনো দেশে আক্রমণ করতে পারবে, বিশেষ করে ইসরায়েল এবং আপনার আরব যেই দেশগুলো যেখানে আমেরিকার ঘাঁটি আছে সেখানে তারা কিন্তু কি এখন বৈধভাবে আক্রমণ করতে পারবে। এইটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় কৌশল, যে আমাদের নেতাকে তোমরা হত্যা করেছো, এখন আমরা তার প্রতিশোধ হিসাবে আমরা তোমাদের প্রত্যেকটা ঘাঁটিতে যেখানেই আছে সেখানে আমরা আক্রমণ করব। এখন বিশ্বের কেউ এটার প্রতিবাদও করতে পারবে না, না 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 ইরান এই কাজ করছে, ওই কাজ করছে, অন্যায় করছে, এই সে এগুলা দিয়ে আর কিছুই হবে না। কেননা ইরান একটা কথাই বলবে যে আমেরিকা ইসরায়েল আগে আমাদের উপরে আক্রমণ করেছে, আর আমরা সেটা কি করেছি, প্রতিহত করেছি। তারা আমাদের সুপ্রিম লিডারকে তারা হত্যা করেছে, আমরা তার প্রতিশোধ নিচ্ছি, আমরা প্রতিরোধ করছি। এই এই বলে বলে তারা কিন্তু আপনারা দেখেন যখন যুদ্ধ শুরু হয়েছে তারা কি করেছে, আরব দেশে যতগুলো ঘাঁটি ছিল সবগুলো ঘাঁটি কিন্তু তারা একের পর এক উড়িয়ে দিয়েছে। এই জন্য আমি বলি কি যে আয়াতুল্লাহ আলী খামেনি মারা যায়নি, তিনি তার ক্ষমতা থেকে একটু দূরে সরে গিয়েছেন, একটু আড়ালে গিয়েছেন, তিনি মানে অবসরে গিয়েছেন তার বার্ধক্যজনিত কারণে। আমি মনে করি যে তিনি তার ক্ষমতা থেকে দূরে সরে গিয়েছেন যেন নতুন নেতৃত্ব আসতে পারে। ঠিক আছে, এই একটা। তো আরও কিছু কারণ আছে যে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যুদ্ধের সাথে আমি মনে করি যে আপনার দাজ্জালের যেই বিষয়টা সেটা কিন্তু আমি আরও একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। এই যুদ্ধের আগে আমি আলোচনা করেছিলাম যে ইসরায়েল এবং আমেরিকা কিন্তু ইরানের উপর অবশ্যই আক্রমণ করবে। আপনারা যদি আমার সেই ভিডিওটা দেখে থাকেন সেখানে দেখবেন আমি আগেই বলেছিলাম যে ইসরায়েল এবং আমেরিকা কিন্তু ইরানের উপর আবারও আক্রমণ করবে। তো সেই ভিডিওর কিছুদিন পরেই কিন্তু ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর আক্রমণ করেছিল। কেন করেছিল সেখানে আমি বলেছিলাম, কেননা এই যে আক্রমণটা আপনার মুসলিমরা যেটা মনে প্রাণে বিশ্বাস করে যে আপনার ইমাম মাহাদি কিন্তু আপনার ইরান থেকেই প্রকাশিত হবে। আর সেটা আমরা সবাই জানি যে ইমাম মাহাদি ইরান থেকেই তিনি নেতৃত্ব দিবেন। ওই যে বলে না খোরাসানের বাহিনী, যে ইরান থেকেই হবে সেই বাহিনীটা যাবে। তো এখন কথা হলো যে আপনার এই যে যুদ্ধটা এটা কিন্তু অনিবার্য ছিল এবং থাকবে। তো আমি যেটা আবারও বলতে চাই সেটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি মারা যায়নি। কেন মারা যায়নি সেটা আমি আপনাকে বলি। আয়াতুল্লাহ আলী হচ্ছেন একজন খলিফা মানে কি, মুসলিম জাহানের একেবারেই যিনি নেতা, মুসলিম জাহানের নেতা, সমস্ত মুসলিমদের যিনি নেতা তিনি হচ্ছেন খলিফা। এখন কথা হলো শিয়া এবং সুন্নি আলাদা হয়ে গিয়েছে আমাদের দেশে। এই আলাদার কোনো বিষয় নয়, শিয়া সুন্নি এই বিভক্তি। আমাদের নেতা হচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি, বর্তমান মুসলিম অর্থাৎ মুসলমানদের যিনি হচ্ছেন নেতা সে হচ্ছে কি আয়াতুল্লাহ আলী খামেনি। তো এই যুদ্ধের ফলে যা হচ্ছে যে সমগ্র পৃথিবীতে আন্তর্জাতিক বাজার, তেলের বাজারে কিন্তু বিশাল একটা প্রভাব বিস্তার করছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে কিন্তু ইরান যে একটা আপনার প্রভাব বিস্তার করছে এটা কিন্তু অন্য কোনো দেশ কখনোই পারেনি বা পারবেও না। যেমন আপনার ইরাকের সাদ্দাম হোসেন 1 সপ্তাহের মধ্যেই পরাজিত হয়েছে এবং গ্রেফতার হয়ে কারাগারে, আর তারপরে পরিণাম তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কিন্তু আয়াতুল্লাহ আলী খামির ব্যাপারে কিন্তু সেটা কখনোই হবে না। আয়াতুল্লাহ আলী এটা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি ইরান এই ইরান হচ্ছে 5000 বছরের পুরনো একটা সভ্যতার দেশ। এখানে আপনার চাইলেই যে তাদেরকে আপনার সাদ্দাম হোসেনের মতন বা ইরাকের মতন উড়িয়ে দেওয়া যাবে এরকম নয়। আর ইরানের আছে কিন্তু আপনার 2টা বাহিনী, একটা হচ্ছে জাতীয় সেনাবাহিনী একটা দেশের, আর আরেকটা হচ্ছে ইসলামিক রেভলিউশনকে অর্থাৎ সেখানে আইআরজিসি বলা হয়, ওই বাহিনী একটা আছে, ওইটা আছে প্রাইভেট বাহিনী, এটা শুধু মুসলিমরা এটা ভরণ পোষণ খরচ করে। আর আরেকটা আছে নিয়মিত সেনাবাহিনী, এটা হচ্ছে ইরানের সরকারি বাহিনী। আর আরেকটা হচ্ছে বেসরকারি বাহিনী যেটা হচ্ছে আইআরজিসি। তো আপনার এই 2টা বাহিনী যখন আয়াতুল্লাহ আলী খামেনি যুদ্ধের আগে তিনি কিন্তু কি করেছিলেন, আইআরজিসির কাছে তার যেই যুদ্ধকালীন যেই ক্ষমতা সুপ্রিম লিডারের সেটা তিনি আইআরজিসির
প্রধানের কাছে হস্তান্তর করেছেন। এটা আমরা অনেকেই জানি, তিনি হস্তান্তর করেছেন। এখন আপনারা খেয়াল করেন, যখন যুদ্ধ লাগবে তখন এর আগেই তিনি কি করেছেন, যে সেনাবাহিনীর যে ক্ষমতা অর্থাৎ আইআরজিসির যে ক্ষমতা, সেটা কিন্তু তিনি আগে আইআরজিসি বাহিনীর কাছে হস্তান্তর করেছেন, যে আপনার যেভাবে যুদ্ধ পরিচালনা করা দরকার ঠিক সেভাবে আপনারা আপনাদের মতো করে যুদ্ধ পরিচালনা করবেন। সেই সাথে তিনি কিন্তু আরও অনেকগুলো বাহিনীকে ঠিক এইভাবেই সাজিয়েছেন। আপনারা দেখেন যে যুদ্ধ লাগার পরে কি হয়েছে, যে আপনার অন্যান্য দেশে যুদ্ধ লাগলে আপনার পুলিশ বাহিনী বা বিভিন্ন বাহিনী বা অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা এগুলো কি হয়ে যায়, যে আপনার বিশৃঙ্খলা তৈরি হয়। ইরানের ক্ষেত্রে কিন্তু সেগুলো আর হচ্ছে না। তো ইরান আপনার এমনভাবে ডিজাইন করেছে যে আপনার যতদিন যুদ্ধ প্রয়োজন, যতদিন সংগ্রাম করার প্রয়োজন, ঠিক ততদিন তারা এই যুদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে। তারা ঠিক সেভাবেই তারা প্রস্তুতি নিয়েছে। তাদের এই প্রস্তুতি কিন্তু একদিনও না, তাদের এই প্রস্তুতি প্রায় দীর্ঘ 20 আরও বেশি হবে, 25 বছর ধরে তারা এই দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে। আর গত বছর আপনারা দেখেছেন যে 12 দিনে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু তাদের ছিল একটা মহড়া, মাত্র মহড়া, যে তারা কিভাবে আক্রমণ করবে ইসরায়েলের উপরে বা আমেরিকান বাহিনীর উপরে, তার একটা মহড়া তারা চালিয়েছিল মাত্র 12 দিন। সেই 12 দিনে আপনারা দেখেছেন ইসরায়েলকে কিভাবে নাকানি চোবানি খেয়ে তারপরে তাদেরকে যুদ্ধবিরতিতে নিতে বাধ্য হয়েছে তারা। এবারও এই যুদ্ধেও কিন্তু আমেরিকা ইসরায়েল আপনার কি যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কিন্তু কি, যে ইসরায়েল মানছে না, আমেরিকা কিন্তু ঠিকই মানছে, কেননা এই যুদ্ধে কিন্তু আমেরিকার যে প্রভাব প্রতিপত্তি আছে সব শূন্যের কোঠায় নেমে আসছে। এখন আর আমেরিকাকে কেউ ভয় পাচ্ছে না যে তারা স্যাংশন দিবে, এগুলা কিন্তু আর এখন চলে না। কেননা ইরান আপনার এমনভাবে ধরছে তাদেরকে, যে তাদের যেই কারেন্সি অর্থাৎ ইউএস ডলারের যে ইন্টারন্যাশনাল বিজনেস হচ্ছে বা ইন্টারন্যাশনাল কারেন্সি হিসাবে যে ডলারের যে প্রভাব প্রতিপত্তি, এটা কিন্তু এখন এমন পর্যায়ে নিয়ে গেছে, যেটা যদি গ্রামের ভাষায় বলি যে কাইন্দা দেমা সাইডা দেমা কাইন্দা বাসি, ঠিক এভাবেই অবস্থা হয়েছে আর কি আমেরিকান ডলারের। আমেরিকান ডলারকে ইরান এমনভাবে শায়েস্তা করেছে যে এখন তারা মানে কি আর বলবো, তারা এখন কোনো মতে এই যুদ্ধ থেকে যেতে পারলেই তারা বাঁচে। এই জন্য আমেরিকার যে পাগলা আছে, ওই পাগলা কি করছে, সে এখন এক কথা বলছে, 2 মিনিট পরে আরেক কথা বলছে, এই আমি ইরানের সাথে এই কথা বলছি, ইরানের অমুকের সাথে অমুক কথা বলছে, তমুক কথা বলছে। ইরানিরা কিন্তু আপনার এইসব কথায় কর্ণপাত করে না, জানে, তাদের কাছে প্রুফ আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে একটা পাগলা, সেটা কিন্তু ইরানিরা জানে, যে সে মানুষকে বিভ্রান্ত করবে, এই করবে ওই করবে। ও আরেকটা কথা বলে রাখি, যখন ইরাকের সাথে আপনার যুদ্ধ হয়েছিল আমেরিকার, তখন কিন্তু তারা আপনার মিডিয়া ব্যবহার করেছে, কিন্তু ইরানের সাথে কিন্তু সেই জিনিসটা তারা পারছে না। আমেরিকা পশ্চিমা মিডিয়া ব্যবহার করছে, কিন্তু ইরান তাদের চেয়ে আরও আপডেট আকারে মিডিয়া ব্যবহার করে তাদেরকে সেইভাবেই প্রতিরোধ করছে। আপনি দেখবেন তারা কিন্তু নতুন নতুন ভিডিও মেকিং করে করে আপলোড করছে। কোথায় আপলোড করছে? এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, বিভিন্ন জায়গায় আপলোড করে করে তাদেরকে কিন্তু আরও বেশি হেনস্থা করছে, তাদেরকে উৎস জ্ঞান করছে। আমেরিকার যত ঘাঁটি আছে সেখানে বোমা নিক্ষেপ করছে, মিসাইল নিক্ষেপ করছে। ইসরায়েলের এমন কোনো জায়গা নাই যেখানে ইরান আপনি মিসাইল নিক্ষেপ করতে পারে না। ওই যে গত বছরে 12 দিনের যুদ্ধ হয়েছিল, সেখানে কিন্তু ইরান আপনার দেখিয়ে দিয়েছে যে তারা কিভাবে যুদ্ধ করতে পারে। এবার কিন্তু ঠিক তাদের অতীতের যে অভিজ্ঞতা ছিল 12 দিনের যুদ্ধের, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। স্বল্প মূল্যের মিসাইলগুলো আগে নিক্ষেপ করেছে, এতে করে তাদের ইন্টারসেপ্ট যে মিসাইলগুলো ছিল সবগুলো তারা নিক্ষেপ করে এখন মোটামুটি জিরোর কাতারে চলে আসছে। এখন তারা শূন্য। এখন ইরান যা যা নিক্ষেপ করবে সবগুলো গিয়ে কিন্তু একদম পিন পয়েন্টে কী করবে, হিট করবে। তো এই যে ইরানের যুদ্ধ কৌশল, এইটা কি একদিনের নয়, এটা 1000 বছরের পুরনো কৌশল, 1000 বছরের দক্ষতা এটা। এবার আসি যে হরমুজ প্রণালী নিয়ে কী ঘটনা ঘটছে। তো যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধের শুরুতেই কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়েছে। কেউ কিন্তু ইরানের পক্ষে স্ট্যাটাস দেয়নি, এই দু একটা দেশ রাশিয়া, চায়না,
রাশিয়া এবং চায়নাকে কিন্তু কখনোই বিশ্বাস করা যাবে না। বিশেষ করে রাশিয়াকে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না, কারণ এগুলো হচ্ছে আপনার ইহুদি খ্রিস্টান দেশ, তো ওরা যে কোনো মুহূর্তে আপনার সাথে বন্দি করতে পারে, আপনার তারা শর্ত এই দেশের কিন্তু কখনো আপনার চুক্তি মানে না, তারা সময় পেলেই তারা চুক্তি ভঙ্গ করে। এটা সব সময় ছিল, অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, ভবিষ্যতে তারা একই কাজ করবে। তারা কখনোই আপনার কি শর্ত মানবে না। শর্ত তাদের যতক্ষণ প্রয়োজন ততক্ষণই তারা কি শর্ত মানবে। কিন্তু মুসলিমদের আবার একটা সমস্যা বলবো না, এটা আল্লাহর প্রদত্ত আইন যে যদি কেউ তোমার সাথে সন্ধি করতে চায় তাহলে তুমি সন্ধি করো, এবং যতক্ষণ পর্যন্ত তারা তোমার সাথে সন্ধি ভঙ্গ করবে না তুমি তাদের সাথে করবে, এরকম একটা আছে, আইন আছে ইসলাম ধর্মে। এই জন্য মুসলিমরা কখনোই সন্ধি ভঙ্গ করতে পারবে না, এবং মুসলিমরা কখনোই আপনার শিশু, নারী এবং বৃদ্ধদের উপর আক্রমণ করতে পারবে না, এবং আক্রমণ করেও না। যেহেতু এটা ইসলামিক শাসন, যেমন আয়াতুল্লাহ আলী খমিনি মুসলিমদের খলিফা, মুসলিমদের নেতা, সেহেতু তিনি কখনোই এইটার উপরে কি আক্রমণ করবে না। কার উপরে আক্রমণ করবে না? ইসরায়েলের কিন্তু অনেক নারী আছে, বেসামরিক মানুষ আছে। ইরান চাইলেই আপনার যে পরিমাণ মিসাইল মেরেছে, ওরা চাইলেই কিন্তু হাজার হাজার মানুষকে হত্যা করতে পারতো, কিন্তু ইরান সেটা কখনোই করে নেই। তারা একদম একুরেসি, পিন পয়েন্ট একুরেসি তারা হিট করেছে। ঠিক আছে, তারা কিন্তু চাইলেই ইসরায়েলের যে কোনো জায়গা হিট করে মানুষ, অনেক পরিমাণ সাধারণ মানুষকে তারা হতাহত করতে পারতো, এটা কিন্তু তারা করেনি। কিন্তু ইসরায়েল কিন্তু সেই কাজ করে না। তারা ভেবেছে, ইসরায়েল কোথায় আক্রমণ করছে? আপনার স্কুলে আক্রমণ করছে। কেন করেছে? ইসরায়েল মনে করেছে যদি আমরা স্কুলে আক্রমণ করে একসাথে 200-300 বাচ্চা মেরে ফেলি তাহলে হয়তো ইরানিয়ানরা ঘাবড়ে যাবে। কিন্তু তারা তো বুঝতে পারেনি যে ইরান এটা হাজার বছরের সভ্যতার একটা দেশ, তাদের যুদ্ধ কৌশল অনেক বেশি। তারা কি করেছে, তাদের এই যে বিষয়টা যে ইরানের বাচ্চাদের স্কুলের উপর যখন আক্রমণ করছে, তারা এটা এমনভাবে ধরেছে আর এমনভাবে এটাকে কাজে লাগিয়েছে, সমগ্র পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে দেখেন ইসরায়েল, আমেরিকা আমাদের শিশুদের স্কুলে, আর এই শিশুদের স্কুলে তারা হামলা করেছে। এই যে একটা হাইপ তৈরি করেছে, এতে করে কিন্তু ইসরায়েল একেবারে বোকা হয়ে গিয়েছে যে আসলেই তো আমরা যা প্ল্যান করেছি এইটা কোনো কাজে আসেনি ইরানের ক্ষেত্রে। তো ইরান এই যুদ্ধে যে কৌশল আর একটা কাজে লেগেছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীকে এমনভাবে তারা কাজে লাগিয়েছে বলার বাহিরে। এইটা ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র, যদিও তাদের জ্ঞান হচ্ছে তাদের সবচেয়ে বড় অস্ত্র। কেননা আল্লাহ রসুলের সম্ভবত এমন একটা হাদিস ছিল যে যদি আসমানের উপরে, অর্থাৎ আসমানেও যদি জ্ঞান থাকে, সেখান থেকেও তারা কি জ্ঞান আহরণ করবে ইরানিরা। ঠিক আছে, ফার্সি অর্থাৎ ইরানিদের ব্যাপারে এই একটা কথা বলা হয়েছে যে তারা পৃথিবীর বাহিরেও যদি জ্ঞান কোথাও থাকে, সেখান থেকেই তারা কী করবে, জ্ঞান আহরণ করবে। তো হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে কি করবে না করবে, কি যেন ওই আপনার বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়েছিল যুদ্ধের সময়, যে আপনার ইরান যখন আপনার আমেরিকান প্রত্যেকটা ঘাঁটি, অর্থাৎ আরব দেশে যে ঘাঁটিগুলো ছিল ওদের, সেখানে যখন আক্রমণ করছে একের পর এক, তখন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্ট্যাটাস দিয়েছে, হ্যাঁ ইরান যা করছে এটা অবশ্যই অন্যায় করছে, তারা আরব দেশগুলোর উপরে আক্রমণ করে এটা অন্যায় করছে। ইরান কিছুই বলেনি, তখন চুপ করেছিল, ঠান্ডা মাথায় চুপ করেছিল। কারণ ইরানের সরকার তখন বলেছে যে বাংলাদেশের জনগণ আমাদের সাথে আছে, কারণ তারা জানে, তারা দেখে, পৃথিবীর সব দেশই বুঝতে পারে যে কে কোন দেশের পক্ষে আছে। আমাদের দেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ মুসলিম। ফাঁকে আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে যারা মোল্লা ছিলেন, এবার হুজুর বলে থাকি আমরা, আলেম তো বলা যাবে না, মোল্লা বলে থাকি, ওনারা বিভিন্ন ধরনের ফতুয়া দেওয়া শুরু করছেন। যারা ফতুয়া দিয়েছেন যে শিয়ারা কাফের 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 কাফের, আমি মনে করি তারা হচ্ছে ইহুদিদের দালাল। ঠিক আছে, তারা ইহুদিদের দালাল, নিঃসন্দেহে তারা ইহুদিদের দালাল। আপনি নিঃসন্দেহে মনে করতে পারেন তারা ইহুদিদের দালাল। ঠিক আছে, আর ভাই সৌদি আরব ইসরায়েলের পক্ষে কথা বলে, তখন সৌদি আরব ভালো, আর ইরানের উপরে আক্রমণ করছে, আর ইরান সেটার প্রতিবাদ করছে, সেই জন্য ইরান কাফের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের দেশের মোল্লারা। এই মোল্লারা বিভিন্ন ধরনের ফতুয়া দিয়েছে, কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ যারা ছিল, আপনি আমি আমরা
এই ভিডিওতে যারা দেখছেন আমি মনে করি তারাও কিন্তু কি মোল্লাদের এই ফতোয়াকে তারা কর্ণপাত করেনি, আর বরঞ্চ মোল্লাদের বিরুদ্ধে গিয়েছেন। কারণ মোল্লাদের যেই জ্ঞান, এই জ্ঞান দিয়ে এই ভিডিও যারা দেখেন তাদের জ্ঞানের সাথে মোল্লাদের জ্ঞান কখনই আসবে না। মোল্লারা সীমাবদ্ধ জ্ঞান নিয়ে চলাফেরা করে, এটা আমরাও জানি। যাক, সেই কথা আমি বলছি না। বাংলাদেশ সরকার স্ট্যাটাস দিয়েছে যে ইরান যেই কাজ করতেছে সেটা হচ্ছে অন্যায় করছে। ইরান কিচ্ছু বলেনি। আমেরিকা এবং ইসরায়েলকে সাহায্য করার পর এখন ধরেছে আশেপাশের যেই আপনার আগাছা আছে, সেই আগাছাগুলোকে ধরেছে। কিভাবে ধরেছে? এবার বলেছে যে বাংলাদেশের একটি জাহাজ আপনার সৌদি আরব থেকে সার নিয়ে আসছিল, তো তখন সৌদি আরব সরকার অর্থাৎ ইরানি বাহিনী এই সারের শিপ আটকে দিয়েছে। আটকে দিয়ে বলেছে বাংলাদেশ যদি এখন স্ট্যাটাস না দেয় যে আমেরিকা যা করেছে অন্যায় করেছে, তাহলে আমরা এই রুট তাদেরকে ব্যবহার করতে দিব না। এই রুট ব্যবহার করে তারা তেল আনতে পারবে না, কোনো প্রকার কাজ করতে তারা পারবে না। এমন এক চিপায় পড়ছে বাংলাদেশ, এখন বলার বাইরে। এখন কি আমেরিকাকে দোষারোপ করবে না ইরানকে দোষারোপ করবে? যদি ইরানকে দোষারোপ করে করুক, ইরান ডোন্ট কেয়ার এই বিষয়ে। বাংলাদেশের পাত্তাই নেই, ইরান এইসব খায়ই না। কি জানি বলে, হাতি গোড়া গেল কই, আর কি জানি বলে সেটা প্রবাদ বাক্যটা ভুলে গেছে, কত জল, এরকম একটা। ইরান অর্থাৎ আমেরিকা ইসরায়েলকে যেখানে ইরান পাত্তা দেয় না, সেখানে বাংলাদেশের মতন এই একটা ভেড়া তাদের গোনার কোনো টাইম নেই। তো তারা কি করেছে? শিপ বন্ধ করে দিয়েছে, জাহাজ বন্ধ করে দিয়েছে। এখন যদি তোমরা স্ট্যাটাস দাও যে আমেরিকা বাংলাদেশের উপরে যে আক্রমণ করছে সেটা অন্যায় করছে, তাহলে তোমাদের শিপ আমরা ছাড়বো। আর যদি না দাও, তাহলে আমরা তোমাদের এই জাহাজের দিক দিয়ে চলতে দিব না। এখন কথা হলো, যদি তেলের জাহাজ আমাদের দেশে না আসে তাহলে কি হবে? কারণ আমাদের দেশে একটা কি তেলের রিফাইনারি নাই, যে তেলকে ক্রুড অয়েলকে যে তারা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ব্যবহার উপযোগী করে তুলবে। এটা কি আমাদের দেশে সেই কারখানাটা নাই, সেই প্রযুক্তি নাই। সেই প্রযুক্তি কোথায়? বাংলাদেশের তেল রিফাইনারি হয় আপনার ইন্ডিয়াতে, ভারতে। এমন এই চিপাই দিয়েছে, আর কিছুদিন পরে হয়তো সপ্তাহখানেক পরে বাংলাদেশ আপনার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে, না থাকবে তেল, কিছুই থাকবে না এই দেশে। তো ইরানের খেলা বহুত ডেঞ্জারাস খেলা। ইরানের পররাষ্ট্রনীতির সাথে আমাদের পররাষ্ট্রনীতি কখনোই কুলাবে না, কারণ তারা আমেরিকার দেশকে আপনার কি শাস্তা করে ফেলছে, সেখানে বাংলাদেশ তো কিছুই না। যাই হোক, তো এই আর কি। তো এখন আমি মনে করি যে এই যুদ্ধে, যে আমি আপনাদেরকে আবারও বলতে চাই যে এই যুদ্ধে কিন্তু আপনার কি যে ইরান ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে। এখন আমেরিকা বাধ্য হয়ে করতে আসছে, কি জানি সমঝোতায় আসছে, সন্ধি করতে আসছে। ইরান কিন্তু এই বিষয়ে আপনার কোনোভাবেই সন্ধি করবে না আমেরিকার সাথে। আমেরিকা বলেন আর ইসরায়েল বলেন ওদের সাথে। তবে এবার ইরান কিন্তু এমন এক খেল দেখাবে আপনার ইসরায়েলকে, চরমভাবে একটা তাদেরকে শাস্তি দিবে। এই শাস্তি দেওয়ার পর তারা তার উপরে ক্ষান্ত হবে, তারা একটু নিয়ে আসবে, ইসরায়েলকে এমনভাবে দেবে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে বর্তমান যে খলিফা, যদি আয়াতুল্লাহ আলী খোমেনি মারা যান তাহলে কিন্তু তিনি ইমাম মাহাদি নন। আর যদি তিনি মারা না যান তাহলে তিনি ইমাম মাহাদি, আমি সেটাও বিশ্বাস করি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমান জামানার মাহাদি, ইমাম মাহাদি, যার জন্য আমরা অপেক্ষা করছি, তিনি হলেন সেই ব্যক্তি যে ইমাম মাহাদি। এখন যদি তিনি মারা যান আমেরিকার আক্রমণে, তাহলে ধরে নিব যে তিনি ইমাম মাহাদি নন, সামনে তিনি আসবেন। আর যদি তিনি মারা না যান, এটা হচ্ছে তাদের যুদ্ধ কৌশল। ওই যে আমরা দাবা খেলি না, অনেক দাবারও খেলোয়াড়কে আপনারা দেখবেন যে তারা কী করে, মন্ত্রীকে চাল দিয়ে মেরে ফেলে, ঠিক আছে। এখন অনেকে কী করে, ও মন্ত্রী জিনিস করে মন্ত্রী খেয়ে ফেলে। এইটা যে একটা চাল হতে পারে, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না, ঠিক আছে। এটা আমরা কি অনেকেই বুঝি না। ঠিক ইরান কিন্তু সেই একই কাজ করেছে। তারা তাদের বড় বড় যেই অফিসারগুলো ছিল, প্রভাব বিস্তারকারী নেতাগুলো ছিল, তাদেরকে তারা আগে শেষ করে তারপরে তারা কিন্তু একের বিভিন্ন স্টাইলে চাল দিচ্ছে, বিভিন্ন স্টাইলে
দেখেন আমেরিকার আক্রমণে কিন্তু ইরানের অনেক প্রভাব বিস্তারকারী সবচেয়ে বড় নেতা যদি আমরা বলি আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে, কিন্তু যুদ্ধের মোড়কে একটু ঘুরেছে, একটু ঘুরেনি। ওই যে বলেছিলাম আয়াতুল্লাহ আলী খামেনি যাওয়ার আগে কিন্তু আইআরজিসির হাতে তার যুদ্ধকালীন সেই ক্ষমতা তার বাহিনীর কাছে হস্তান্তর করে গেছে। ইরানের আইআরজিসি বাহিনী যা করেছে সেটা কি করেছে, তারা কিন্তু তাদের সেনাবাহিনীকে 256টা ব্রিগেডে বিভক্ত করেছে। যদি কোনো কারণে একটা ব্রিগেড আপনার কি অচল হয়ে যায়, যেন বাকি ব্রিগেডগুলো নিজের স্বাধীন মতো নিজের ইচ্ছা মতো আপনার যুদ্ধ পরিচালনা করতে পারে। এটা যুদ্ধ পরিচালনার জন্য তারা এমনভাবে ডিজাইন করেছে যে আপনার ওই ব্রিগেডে বা ওই এলাকায় যে ওই ডিভিশনে যারা থাকবে সেখানে যিনি কমান্ডার থাকবেন তার নেতৃত্বে তার উপরে কেউ এসে আপনার প্রভাব বিস্তার করতে পারবে না, হুকুম জারি করতে পারবে না। তিনি তার ইচ্ছা মতো তিনি কি অর্ডার করবেন, আক্রমণ করবেন। ইসরায়েল এবং আমেরিকা তো এই বিষয়টা যখন বুঝতে পারছে তখন তারা বুঝে গেছে যে ইরানের সাথে যুদ্ধ করা কখনোই যুদ্ধ করে টিকে থাকা কখনোই সম্ভব না। তো এই জন্য আজকে এখন আপনার আমেরিকা সন্ধি করতে বাধ্য হচ্ছে, পাকিস্তানের মাধ্যমে আসছে। তো আবার ওদিক দেখুন দেখা গেল কি আপনার ইন্ডিয়ান একটা শিপ ইরানের সাথে আপনার হয়ে গেল, অতিক্রম করতে গিয়ে ইরানের বাহিনী তাদের জাহাজের পরিবর্তন করেছে। এই পরিবর্তন করার ফলে ইন্ডিয়া ভারতের ওরা আবার কি করছে, ইরানকে হুমকি দিচ্ছে তারা এই করবে ওই করবে তেন করবে। তো আমার মাঝে মধ্যে হাসি আসে যে ইন্ডিয়া বা ভারত ইরানের মতো দেশকে হুমকি দেয়। আরে ভাই, তোর কাছে পারমাণবিক বোমা থাকতে পারে, ইরান তোমার এই পারমাণবিক বোমাকে গনেও না, গোনার টাইম নেই। তোমার বাবা আমেরিকা, তোমার ফাদারল্যান্ড ইসরায়েলকে কি ইরান গনে না? খেয়াল রাখবা, ইরান কিন্তু শুধু একটা দেশের সাথে ফাইট করছে না, তারা কিন্তু পশ্চিমা সবগুলো দেশের সাথে একসাথে ফাইট করছে। আর এই যুদ্ধে অবশ্যই যদি ইরান হেরে যায় তাহলে ভাববেন অচিরে ইমাম মাহাদির আর আগমন হবে। আর যদি এই যুদ্ধে ইরান না হারে তার মানে আয়াতুল্লাহ আলী খোমেনি ইমাম মাহাদি। তো আজকে এ পর্যন্ত। ভিডিওতে আরও অনেক কিছু আলোচনা করার ইচ্ছে ছিল, সবগুলো তো আর হাঁটতে হাঁটতে মনে থাকে না বা লিখে রাখিনি। তো যা মনে আসছে সেগুলো বলে দিলাম। তবে আমি আবারও একটু সামারি করি, সেটা হচ্ছে আমি বিশ্বাস করি যে আয়াতুল্লাহ আলী খোমেনি নিহত হননি। যদি কোনো আমি বিশ্বাস করি তিনি নিহত হননি। যদি তিনি নিহত হয়ে থাকেন তাহলে ধরে নিব যে তিনি ইমাম মাহাদি। আর যদি নিহত না হন তাহলে তিনি ইমাম মাহাদি, এবং তার উপরে ঈমান আনাই আমাদের জন্য এখন জরুরি। আর সবচেয়ে বড় কথা হলো যে মুসলিমদের একজন লিডার থাকবে, আর লিডারের কাছে বায়াত গ্রহণ করতে হবে। যারা লিডারের কাছে বায়াত গ্রহণ করবেন না তারা কিন্তু কি মুসলিমদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন লিডার থাকবে, তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। এবার আপনার ইচ্ছা, আপনি কি আলী খামেনিকে নিজের খলিফা মানেন কিনা। যদি মানেন আলহামদুলিল্লাহ, যদি না মানেন সেটা আপনার বিষয়। তবে আমি মনে করি আয়াতুল্লাহ আলী খোমেনি মুসলিমদের লিডার। আমি যেহেতু তাকে সামনে পাইনি, তারপরেও আমি তাকে আমার নেতা হিসাবে, মুসলিম এর নেতা হিসাবে, খলিফা হিসাবে তাকে আমি মেনে নিয়েছি। আয়াতুল্লাহ, আল্লাহর আয়াত যারা ধারণ করেন তারাই হচ্ছেন আয়াতুল্লাহ। তো এই যুদ্ধে ইরান অবশ্যই জয়ী হবে, কেননা তারা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইরানের একটাই কথা, আমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করছি। ইরানের প্রত্যেকটা মানুষ কিন্তু ইরানের সরকারকে সাপোর্ট দিয়েছে এই যুদ্ধে। এটা কিন্তু বাংলাদেশ যে প্ল্যান করবো, এটা হচ্ছে ইরান। তাদের জাতীয় প্রবল, সেখানে ওই বাতাসে চারটা বোমা এটা কখনোই সম্ভব না। আপনি দেখেছেন যে একটা নতুন একটা সং বলি, যদিও শব্দটা ভুলে গেছে, ওইখানে তারা ওদিকে বোম মারছে, ওদিকে বিমান স্ট্রাইক হচ্ছে, আর এদিকে তারা কনসার্ট করছে, র্যালি করছে।
তাদের ওই যেই বলা দরকার, দেখেন আপনারা ওরা কতটা সাহসী যে তারা ওদের দেশে যুদ্ধ চলছে অথচ তাদের বড় বড় নেতাদেরকে হত্যা করা হচ্ছে, অথচ তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের দেশের প্রেসিডেন্ট রাস্তায় র্যালিতে অংশগ্রহণ করে। এটা হচ্ছে ইরান। তারা কোন যে যুদ্ধ কৌশল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেটা আপনার আর আমার মাথায় ধরবে না, আমেরিকান মাথায় ধরবে না। এটা ইরানি মাথা, ইরানি কৌশল। তারা তাদের সবচেয়ে বড় বড় লিডারগুলোকে তারা সম্মুখ সারিতে রেখে সেখানে তারা নিহত হয়েছে। এটা তো আর এমনি না, এটা তো বোকার মতো কাজ করেনি, এটা তো মানে এমনিতেই করেনি। নিশ্চিত এখানে বড় প্ল্যান আছে, যেই প্ল্যানে তারা তাদের বড় বড় লিডারগুলোকে শেষ করেছে। তার মানে এখানে নিশ্চিত বিরাট কোনো চাল আছে। আমার মনে হচ্ছে এই চালটা করেছে শুধুমাত্র আমেরিকা ইসরায়েলিদেরকে বিভ্রান্ত করার জন্য। যাই হোক, আমি মনে করি যে আপনার আয়াতুল্লাহ আলী খামেনি মহারাজের এই যুদ্ধে ইরান জয়ী হবে। আর ইরান জয়ী হবে একটাই কারণ, সেটা হচ্ছে আয়াতুল্লাহ